শহীদ আবু সাইদ হত্যায় 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 শিক্ষকের যাবজ্জীবন। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে ভোট গ্রহণ, শেরপুরে জামায়াত প্রার্থীর নির্বাচন বর্জন। মানব পাচারকারী চক্রের ফাঁদ, ইউরোপের স্বপ্নে মৃত্যু যাত্রায় সিলেটের তরুণরা। 55 বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি ধামরাইয়ের কালামপুরের শহীদ পরিবারগুলো। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় 30 আসামির মধ্যে 3 আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বাকি 25 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই গ্রেপ্তার আছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ এই মামলার আসামি মোট 30 জন। এর মধ্যে 6 জন গ্রেপ্তার আছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ, সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। তাদের আজ ট্রাইব্যুনালে আনা হয়। অবশ্য এই সাজা পর্যাপ্ত মনে করছেন না চিফ প্রসিকিউটর। জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় পেয়ে সাজা বাড়াতে প্রয়োজনে আপিল করা হবে। এইটা পর্যাপ্ত আমাদের কাছে মনে হয়নি। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা তো 2-3টা করে চার্জ আমাদের ছিল, তো সেই কারণে আমরা প্রত্যাশা আরও বেশি করেছিলাম। তো সেটাই আমরা দেখি আমাদের জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু পর্যালোচনা করার পরে আমাদের তো আপিল করার সুযোগ আছে। খালাস বা যে একজন আসামি যাকে মানে হাজত বাসটাকে গণ্য করে দিয়েছে তার বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। আর যেগুলো সেন্টেন্স কম আছে এগুলো এনহ্যান্সমেন্ট করে আপিল করার সুযোগ আছে আমাদের। প্রত্যাশার নিরিখে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা খালাস পাইব, সেখানে খালাস পাইনি। আমরা আরও প্রত্যাশা করতেছি যে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা ন্যায় বিচার পাবো এবং সেই ন্যায় বিচারে আমরা খালাস পাবো ইনশাল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে সন্তুষ্ট নন তার পরিবার ও সহপাঠীরা। রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে সন্তুষ্ট নয় সাইদের বাবা মকবুল হোসেন। বলছেন, শুধু এএসআই ও কনস্টেবলের ফাঁসির রায় হলেও যারা হুকুমদাতা তারা অন্তরালেই রয়ে গেছেন। 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে। এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। বিচার এখনো সঠিক হয় নাই, বিচার আরো করতে নাকি আমরা এই জন্য আমার অন্তর ঠান্ডা হয় নাই। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেননি তার সহপাঠী ও আন্দোলনের সমন্বয়করাও। গুরুত্বপূর্ণ আসামিদের অব্যাহতি এবং মামলা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা। যারা বিভিন্নভাবে যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমরা সেটি পুনরায় আদালতকে বিবেচনার দাবি রাখবো। আমাদের দাবি থাকবে একটাই, যে আসলে আবু সাইদ হত্যা মামলার এই যে তাদের নাম বাদ পড়লো, তাদের নাম বাদ কেন দেওয়া হলো, এটা আসলে সদ উত্তর আমাদের কাছে তাদের এখনো দেয়নি এবং আমাদের কাছে নেই। এই জন্য আমরা তাদের কাছে দাবি জানাবো, তারা যেন এই বিষয়গুলো বিবেচনা করে তারা যেন বাকি পরবর্তী পদক্ষেপগুলো নেয়, এটাই আমাদের চাওয়া। তবে আবু সাইদের মামলার রায় হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকত আলী। অবশেষে আজকে সেই প্রত্যাশিত রায় প্রকাশিত হয়েছে, এই জন্য আমি সন্তুষ্ট। সহযোগিতা সবচেয়ে বেশি বড় বলতে পারবে কারা জড়িত ছিল, প্রকৃতভাবে তারা শাস্তি পাইছে কিনা, এবং কোন নিরপরাধ ব্যক্তি এখানে শাস্তির মধ্যে আসছে কিনা সেটাও তারা মূল্যায়ন করবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনে স্থগিত হওয়া নির্বাচনের ভোট গ্রহণ শেষের পথে। সকাল 7:30টায় শুরু হয়ে ভোট গ্রহণ বিকেল 4:30টায় শেষ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া 6 আসনের প্রার্থী 3 জন, বিএনপির রেজাউল করিম বাদশাহ, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। 150টি কেন্দ্রে ভোটার সংখ্যা 4,50,307। এদিকে শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে গত 4 ফেব্রুয়ারি জামায়াত ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এখানে নির্বাচন স্থগিত হয়। এই আসনের 128টি কেন্দ্রে মোট ভোটার 4,13,377 জন। নির্বাচনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর প্রার্থী মিজানুর রহমান প্রার্থী। তবে ভোট গ্রহণের শেষ পর্যায়ে বলপ্রয়োগ ও অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন জামায়াত ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। দর্শক, যেমনটি বলছিলাম, শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ নির্বাচনের বর্জন ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে শেরপুর শ্রীবর্দী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। আমরা এখন তার কাছে যাচ্ছি। সুমন, নির্বাচন সুষ্ঠু পরিবেশের অভাব এমনটি জানিয়েছেন জামায়াতের প্রার্থী। আর বিস্তারিত কি জানাবেন এবং আপনি কি জানতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই শেরপুর 3 আসনে যে স্থগিত হওয়া নির্বাচন সেটি কিন্তু আজ সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল। এই ভোট গ্রহণের আর অল্প কিছুক্ষণ সময় বাকি। এর মধ্যে কিন্তু আমরা জেনেছি জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু নির্বাচন বয়কট করেছেন। তিনি অভিযোগ করেছেন বল প্রয়োগ এবং অনিয়মের অভিযোগে কিন্তু তুলে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা একটু জানিয়ে রাখি যে নির্বাচনের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিছুক্ষণ আগে তার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে। সেটিতে তিনি এই যে বল প্রয়োগ এবং অনিয়মের অভিযোগ তুলে তিনি ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। এই যে এই শেরপুর 3 আসন সেটি কিন্তু ঝিনাইগাতি এবং শ্রীবর্দী দুটি উপজেলায় নিয়ে এই 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে কিন্তু এটি গঠিত। এই যে এই আসনে 128টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 751টি ভোট কক্ষ ছিল। ভোটার সংখ্যা এই যে আসনে ভোটার সংখ্যা রয়েছে 4,13,377 জন। সব মিলিয়ে কিন্তু জামাতে ইসলামের যিনি প্রার্থী রয়েছিলেন নুরুজ্জামান বাদল, গত নির্বাচনের আগে তার মৃত্যুতে কিন্তু এই আসনের নির্বাচনটি স্থগিত হয়ে পড়ে। তারপরে কিন্তু তার যে ভাই তার ভাই এই আসন থেকে আজকে নির্বাচনে লড়েছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বল প্রয়োগ এবং অনিয়মের অভিযোগে। তো এই ছিল আমার কাছে উজমা শেরপুর 3 আসন থেকে এই এখানকার স্থগিত নির্বাচনের সবশেষ খবর। উজমা। সুমন, ধন্যবাদ। দর্শক, বগুড়া 6 সদর উপনির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল সাহা, কিছুক্ষণ আগেও আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন। একেবারেই শেষ মুহূর্তে এসে পৌঁছেছে ভোট গ্রহণ, কি অবস্থা দেখছেন সেখানে? এই শেষ মুহূর্তে আমরা এসে দেখছি এই যে বগুড়া জুবিলি কেন্দ্র, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3,600 এখানে ভোটার। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 40% আপনার হলো ভোট এখানে আপনার কাস্ট হয়েছে এবং আরও কিছু ভোট আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বহু লোক দাঁড়িয়ে আছেন এবং তাদের মধ্যে বিএনপির নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছেন এবং সবাই মোটামুটিভাবে আজকের এই ভোটটাকে বেশ আনন্দমুখর পরিবেশে ভোট হচ্ছে। যদিও আপনার ভোটারের সংখ্যা কম, তারপরেও কিন্তু আনন্দমুখর পরিবেশে ভোট হচ্ছে। আমরা কথা বলতে চাই, সামান্য একটু কথা বলবো আপনার হলো জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পপনের সাথে। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকেই লক্ষ্য করছি স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর পরিবেশে আমাদের এই কেন্দ্রে সাধারণ ভোটাররা উপস্থিত হয়েছেন এবং তাদের মূল্যবান ভোট প্রদান করছেন এবং আমরা আশাবাদী 6 আসন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন। এটি আপনারা জানেন, উনি ওনার বিশ্বস্ত, আস্থাভাজন এবং সব পরীক্ষিত একজন নেতাকে মনোনয়ন দিয়েছেন। রেজাউল করিম বাদশাহ একজন সাবেক সফল মেয়র, উনি জনগণের কাছে উন্নয়নের লক্ষ্যে কাজ করে গেছেন।
সুতরাং ওনার মতো একজন পরিচিত নেতাকে আমরা আজকের এই আসন উপহার দিতে পারলে অবশ্যই বগুড়ার উন্নয়ন অব্যাহত থাকবে। তারেক রহমানের হাত ধরে বগুড়ার উন্নয়ন শুরু হয়েছিল, আবার তারেক রহমানের হাত ধরেই বগুড়ার উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা শুনলেন আপনার হলো বিএনপি নেতার কথা। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বোচ্চ। চপল শাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া 6 এবং শেরপুর 3 আসনে ভোট গ্রহণের পরিস্থিতি জানছিলাম আমাদের প্রতিনিধির মাধ্যমে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতির পর ফিরে এসে আরও যা থাকছে। শান্তিপূর্ণ অবস্থানের শপথ নিলেন ভাঙ্গা উপজেলার 4 গ্রামের মানুষ। এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটে উত্তরবঙ্গের হিমাগারগুলো ঝুঁকিতে আলু সংরক্ষণ। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। দেশের খবরে। ইউরোপ যাওয়ার স্বপ্নে বিভোর সিলেটের তরুণরা। সেই স্বপ্ন পূরণে অনেকেই পা দিচ্ছেন মানব পাচারকারী মাফিয়া চক্রের মরণ ফাঁদে। অবৈধ পথ পাড়ি দিতে গিয়ে কেউ চিরতরে হারিয়ে যাচ্ছেন ভূমধ্য সাগরের অতলে, কেউ বা বিভীষিকাময় স্মৃতি নিয়ে ফিরছেন। লিবিয়া, ইরান সহ বিভিন্ন দেশে নির্যাতনের শিকার নিঃস্ব অনেকেই। নাজির আহমেদের ক্যামেরায় সেই বাস্তবতা তুলে ধরেছেন আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। ডেস্ক রিপোর্ট। পরিবারের ছোট ছেলে জাহাঙ্গীর আলম, স্বপ্নবাজ এই তরুণের স্বপ্ন ইউরোপ যাওয়া। বৈধ পথে ব্যর্থ হয়ে ধরেছিলেন দালাল। আরব আমিরাত হয়ে লিবিয়ার বেনগাজি, সেখান থেকে ইতালি বা গ্রিস পাঠানোর কথা ছিল দালালদের। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পরই জাহাঙ্গীরকে বিক্রি করে দেয়া হয় আরেক মানব পাচারকারী চক্রের কাছে। শুরু হয় অমানসিক নির্যাতন, সেই সাথে 5 বছরের বন্দি জীবন। তো পরিমাণ মারছে যা এই দেখা যায়। আমার হাতে এখনো স্পট আছে, আজকে দীর্ঘদিন হয়ে গেছে। আমার ফায়ার নখ তুলে নিছে, এমনকি জুলিয়া মারছে, কোনো সময় বন্দুকর গুড়ি দিয়ে বাইরে। ধাপে ধাপে প্রায় 50 লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয় তার পরিবারের কাছ থেকে। প্রবাসে ছেলের নির্যাতনের খবর শুনে হৃদরোগে মারা যান মা। তো আমার কারণে আমার মা মারা গেছেন, এমনকি আমার মার মুখটা আজ তো দেখতে পাচ্ছি না। কিন্তু মূল বিষয় হচ্ছে আজকে এই যে আমি প্রায় 40 থেকে 50 লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত। এখন আমি এতটা নিঃস্ব, আমি না কাজ করতাম পারি না খাইতাম পারি। সিলেটের এমন অসংখ্য তরুণ একই স্বপ্নে পড়েছেন প্রতারণা ও নির্যাতনের ফাঁদে। যারা ফিরে আসতে পেরেছেন তাদের অনেকেই মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত। সবচেয়ে কষ্ট লাগে 1 গ্লাস পানি খাইতে ভাই বাংলা 10,000 নিয়ে গেছে ভাই। অনেক কান্নাকাটি করছি, বা অনেক মানুষ আছে আমার সাথে, মানে অনেকে মাথা ফাটাইছে, হাত কাছে নিজে, তারপরও দেশও যাবে না তারা। এই জায়গায় আমি এত অত্যাচার হয়েছে, এত অসুস্থ হয়েছে, এই যে এখন আমি 2 মিনিট হাঁটলে আমার শরীর দিয়ে ঘাম ছুটে, আমি একটু যে কাজ করব এই অবস্থা তো নাই। সম্প্রতি ভূমধ্যসাগরে সুনামগঞ্জের 12 যুবকের মৃত্যুতে আবারও আলোচনায় এসেছে দালাল চক্রের প্রতারণা। ইরান, মিশর ও লিবিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশি দালাল ও মাফিয়ারা তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে চালাচ্ছে ভয়ঙ্কর এই কার্যক্রম। গত 1.5 বছরে সিলেট অঞ্চলে এ ধরনের অন্তত 54টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে। অন্তত 7 জন দালালকে চিহ্নিতও করা হয়েছে। জাতীয় গোয়েন্দা এনএসআই যে গোয়েন্দা সংস্থা আছে, ওনারা আমাদের সিলেট এবং সুনামগঞ্জে যে মানব পাচারের যারা যুক্ত, তারা হচ্ছে গোপনে আমাদের কাছে একটা লিস্ট দিয়েছে। তো আমরা এই লিস্টের ব্যাপারেও খোঁজ খবর নিয়েছি এবং সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা ও উদ্যোগে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার সংঘর্ষপ্রবণ 4 গ্রামের অধিবাসীরা শান্তিপূর্ণ অবস্থানের শপথ নিয়েছেন। ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুলের উপস্থিতিতে তারা দেশীয় অস্ত্রও জমা দেন। মঙ্গলবার বিকেলে এ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় হামিরদি ইউনিয়ন পরিষদ এলাকার মনসুরাবাদ মাদ্রাসা মাঠে। সেখানে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের 8 মাতুব্বরকে সংঘর্ষে না জড়ানোর শপথ করান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল রেজওয়ান দীপু ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। পরে সংঘর্ষে ব্যবহার করা 35টি ঢাল ও 5টি কাতরার বাঁশ নিজ হাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন সংসদ সদস্য। এছাড়া টিনের তৈরি 6টি ঢাল থানায় নিয়ে যায় পুলিশ। দর্শক, দেশের খবরে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন।
বিরতির পর সবাইকে আবারও স্বাগত। স্বাধীনতার 50 বছর রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি ধামরাইয়ের কালামপুরের বর্বরোচিত গণহত্যার শিকার অনেক শহীদ পরিবার, এমনকি অরক্ষিত অবস্থায় পড়ে আছে গণকবরও। অবহেলিত শহীদদের নাম তালিকাভুক্ত করে গণকবরটি দ্রুত সংরক্ষণ করার দাবি স্থানীয়দের। ধামরাই থেকে মনোয়ার হোসেন রুবেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্মম গণহত্যার শিকার শহীদদের স্মৃতিতে 2015 সালে ধামরাইয়ের কালামপুর বাজারে নির্মিত হয় স্মৃতিস্তম্ভ। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শহীদ পরিবারদের অনেকেই এখনও পায়নি রাষ্ট্রীয় মর্যাদা, বরং অযত্ন আর অবহেলায় পড়ে থাকা গণকবরটি বিলীন হতে চলেছে কালের গহ্বরে। শহীদ পরিবারের দাবি, স্মৃতিস্তম্ভের ফলকে খোদাই করে অন্তর্ভুক্ত করা হোক 14 জন শহীদের নাম। পাশাপাশি গণকবরটি যথাযথভাবে সংরক্ষণ করে ইতিহাসের সাক্ষী হিসেবে সংরক্ষণ করা হোক ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমার বাবার দেহে উঠে না দেয়া তারা আইগে গিয়ে তাও উঠে নিয়ে আমার ভাই নগাইছিল, ছোট্ট ভাই, তারা নিয়ে ধরে নিল। শুনছি বলে কালাপুরনে মারছে। আমার দাদু গেজেটভুক্ত হয়েছে, কিন্তু আমার কাকা, ছোট কাকা, কোনো স্বীকৃতি পায় নাই। যেখানে মারা হয়েছে সেটা একটা বৌদ্ধভূমি, সেটা সংরক্ষণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমার কাগজপত্র না, আমি কোনে দাঁড়ামু গিয়ে কি কমু, তারপর দশের কাছে শুনবেন, দশের কাছে শুনলে সে না আমাকে কথাটা বিশ্বাস যাবে। বিষয়টি নিয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে যাচাই বাছাই করে তালিকা প্রণয়নের পাশাপাশি দেয়া হয়েছে গণকবর সংরক্ষণের আশ্বাস। ওই সময় যারা শহীদ হয়েছেন, তাদেরকে বন্যায় বসে গুলি করে মারা হয়েছিল, তাদের অনেকের নাম মুক্তিযোদ্ধা গেজেটে আসেনি। আমরা সে ব্যাপারে তাদের তথ্যপত্র সংগ্রহ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরবর্তী অবস্থা গ্রহণের জন্য আমাদের পক্ষ থেকে বাকি আরো যে সমস্ত চেষ্টা আছে আমরা সর্বোচ্চ করব। স্বাধীনতার অর্ধ শতাব্দী পর এসে শহীদ পরিবারগুলোর এখন একটাই চাওয়া, যথাযোগ্য সম্মান আর স্বীকৃতির মাধ্যমে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকুক তাদের হারানো প্রিয়জনদের নাম। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। পাহাড়ে বর্ষবরণ ও বর্ষবিদায়ের আয়োজন দিয়ে শেষ করছি দেশের খবর। পাহাড়ে যত উৎসব রয়েছে তার মধ্যে সবচেয়ে বর্ণিল আনন্দময় উৎসব হলো বৈশাখী। আর কদিন পরেই শুরু হচ্ছে পাহাড়ি সম্প্রদায়ের এই বর্ষবরণ উৎসব। চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বিজু, বিশু, মারমাদের সংগ্রাই, ত্রিপুরাদের বৈশু আর ম্রোদের চানক্রানকে ঘিরে উৎসব মুখর এখন 3 পার্বত্য জেলা। বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবানে 12 এপ্রিল সাঙ্গু নদীতে ফুল ভাসানের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণ উৎসব। এরপর সপ্তাহব্যাপী থাকবে নানা আয়োজন, তরুণ তরুণীদের দল বেঁধে পানি খেলা, বৌদ্ধ মূর্তি স্নান, পিঠা উৎসব। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন কাপড় কেনাকাটা থেকে শুরু করে মন্দির ও ঘর সাজানো সবকিছুর আয়োজন চলছে পাড়ায় পাড়ায়। বিভিন্ন দূর দূরান্ত থেকে আত্মীয়স্বজন আছে, পাড়াপড়শিরা মিলে আমরা সবাই সম্মিলিতভাবে উদযাপন করে থাকি। আমাদের সাংগ্রাই মূল আকর্ষণ হচ্ছে পানি খেলা। এই খেলাতেই তরুণদের একজনকে একজন পানি ছিটাবে এবং আনন্দ করবে। এই উৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। সাদা পোশাকে এবং পোশাকে উভয় পুলিশ থাকবে, মোতায়েন করা থাকবে। এছাড়া বিশেষ দুটি আমরা প্রযুক্তি ব্যবহার করবো এবার। একটি হলো ড্রোন সার্ভেলেন্স থাকবে, আরেকটি বিষয় হলো বডি অন ক্যামেরা। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর বরণে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরাদের বৈশুর বর্ণাঢ্য শোভাযাত্রা। বর্ণিল এই শোভাযাত্রায় সামিল হন নানা বয়সী মানুষ। এ সময় নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রাকে আরো রঙিন করে তোলে তরুণ তরুণী ও শিশুরা। আমরা এই ঐতিহ্যবাহীকে ধরে রাখার জন্য আমরা এখানে লেরিতে আসছিলাম। আমরা চাই প্রতি বছর আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে পারি। ত্রিপুরাদের হাজার বছরের নিজস্ব সংস্কৃতি, ভাষা, সঙ্গীত, নৃত্য সহ হারানো সংস্কৃতিকে তুলে ধরার জন্য এমন আয়োজন, বলছেন আয়োজকরা। এই উৎসবের মধ্য দিয়ে ত্রিপুরা জাতি তথা দেশ ও মানুষের কল্যাণে আমরা কামনা করে থাকি। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়ি নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। পরে শোভাযাত্রায় অংশ নিয়ে দীর্ঘ বছর ধরে চলে আসা নিজেদের ঐতিহ্য তুলে ধরেন পাহাড়িরা। শোভাযাত্রায় সকলের মঙ্গল কামনা করছেন অংশগ্রহণকারীরা। তারা চান পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও আদিবাসী সংস্কৃতি। সরকারের কাছে আমাদের একটি প্রাণের দাবি যে আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই। আমাদের সংস্কৃতিগুলো পরিপূর্ণভাবে আমরা অধিকারগুলো পাই। আগামী দিনগুলো ভালো কাটুক, যেন আমরা সবসময় হাসি খুশি থাকতে পারি। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।
দেশের খবর এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।